মারো, সবাইকে মারো, কোনো দয়া নয়, কোনো দয়া নয়, কোনো দয়া নয়। যারা এখনো নিশা বা দিবা দেখেননি তারা চাইলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অথবা আমাদের চ্যানেলে গিয়ে এই দুটি নাটক দেখে নিতে পারে। রাহুল সংকীর্তায়ন যখন 1943 সালে অমৃতস্য গল্পটি লিখেছিলেন তখন মানব সভ্যতার বিকাশ নিয়ে আমাদের জ্ঞান ছিল অনেকটাই সীমিত। গল্পটি 3000 খ্রিস্টপূর্বের প্রেক্ষাপটে সাজানো হলেও এখানে আমরা প্রস্তরযুগীয় সমাজকেই দেখতে পাই। কিন্তু টিন, এই অঙ্গুরি তুমি কোথায় পেলে? কোথায় আবার? এ তো আমিই বানিয়েছি, অনেক বানিয়েছি, এই দেখো। কিন্তু আজ আমরা জানি সেই সময় মধ্য এশিয়ায় শুধু ধাতুর ব্যবহার শুরুই হয়নি, তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরির কৌশলও মানুষের আয়ত্তে চলে এসেছিল। অর্থাৎ সেটা ছিল ব্রোঞ্জ যুগের উষালগ্ন। কি হবে এখন পুত্র? আমাদের নতুন ধাতুর গুপ্ত কথা যে পুরুরা জেনে যাবে। তারাও ব্রোঞ্জের অস্ত্র বানানো শুরু করবে। হয়তো তাদের থেকে অন্য গোষ্ঠীগুলো এই বিদ্যার হদিশ পেয়ে যাবে। ফলে আজকের পর্বটি হয়ে উঠতে চলেছে মূল গল্প, কল্পনা, ইতিহাস এবং মানব জাতির ক্রমবিবর্তনের এক অনন্য মিশেল। চলুন তাহলে শুরু করা যাক শ্রুতিনাটক অরিজিনালস নিবেদিত রাহুল সংকীর্তায়নের ওলগা থেকে গঙ্গা গ্রন্থের তৃতীয় গল্প অবলম্বনে আমাদের আজকের শ্রুতিনাটক অমৃতাস্য। সবই তো আমার, সবই আমাদের, আমি অমৃতাস্য। শিকারি নই আমরা, পশুপালক আমরা, ফলাই সোনালি শস্য। আমি কুরু বংশের সন্তান, নাম অমৃতাস্য। হিংসার দোরে কত রক্ত শোক দেখেছে মোদের বংশ। আমি কুরুদের খ্যাত নাম আরতি, দিবার নেতৃত্বে নিশাজনেরা যখন মধ্য ভোলগা অঞ্চলের অন্যান্য গোষ্ঠীগুলোকে একের পর এক নির্বংশ করতে শুরু করে, কুরুরা তখন প্রাণ বাঁচাতে সেই ভূমি ছেড়ে পালিয়ে আসে। তারা কাস্পিয়ান সাগরের উত্তর তট পেরিয়ে উড়াল আড়াল অঞ্চল ছুঁয়ে শিরদরিয়া ও আমুদরিয়ার উর্বর উপত্যকা অতিক্রম করে বাকত্রিয়া হয়ে পৌঁছয় পামির মালভূমিতে। এই বিস্তীর্ণ পাহাড় উপত্যকার দেশকেই রাহুল সংকীর্তায়ন বলেছেন উত্তর কুরু দেশ, যা আজকের তাজিকিস্তান, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল। আরে এই সময় এখানে এ কে? আমাকে চিনতে পারলে না সোমা? ও ঋত্রাস্য, এত বছর পর। হ্যাঁ, অনেক বছর পর দেখা হলো। এই সময় তুমি জল আনতে আসো বুঝি? হ্যাঁ, কিন্তু আজ হঠাৎ এই গ্রামে? আজ তোমাকে দেখার বড় স্বাদ হলো।
চলো তাঁবুতে চলো, তোমাকে দেখে তোমার মিত্র বড় খুশি হবে। কিচ্ছাস্য কেমন আছে সোমা? নিজেই দেখতে পাবে। চলো চলো। হেমন্তের অবসানের পর বসন্ত এসেছে, আর সেই বসন্তের আগমনে এই অঞ্চল হয়ে উঠেছে একেবারে স্বর্গতুল্য। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, মধ্যখানে বিস্তৃত সবুজ তৃণভূমি, যাতে পশুর দল ঘুরে বেড়াচ্ছে। একপাশে ঘোড়ার লোমে তৈরি বেশ কয়েকটি তাঁবু দেখা যাচ্ছে। সোমা ও ঋত্রাস্য কাছে আসতেই যার একটি তাঁবু থেকে 12 বছরের এক বালক ছুটে বেরিয়ে আসে। মা, মা, এই তো বাবা, এখনই তোমায় আমি খেতে দেব। এ কে মা? এর নাম ঋত্রাস্য। সোমা, এই তোমার পুত্র? হ্যাঁ, আমার পুত্র অমৃতাস্য। কিন্তু কিন্তু এ যে একেবারে আমারই মতো দেখতে। কিচ্ছাস্যের সাথে কোনোই মিল নেই। বিবাহের আগে আমার যখন 16-17 বছর বয়স, তুমিও আমার এক প্রেমিক ছিলে। সে কথা ভুলে গেছো ঋত্রাস্য? না, ভুলিনি। আর আজ এই অমৃতাস্যকে দেখার পর তোমার প্রতি আমার অনুরাগ আরো বেড়ে গেল সোমা। ধীরে ধীরে ঋত্রাস্য, এসো ভিতরে এসো। আরে ঋত্রাস্য, এসো এসো। কেমন আছো মিত্র? অগ্নিদেবীর কৃপায় ভালোই আছি। তা এতদিন ছিলে কোথায়? এক অভিযানে গিয়েছিলাম তিয়ানশান পর্বতমালায়। তিয়ানশান পর্বতমালা? সে তো বহু দূরের পথ, খুবই দুর্গম শুনেছি। হ্যাঁ, দুর্গম, বরফ, গিরিখা, হিমশীতল পাহাড়, যেখানে শ্বাস নেওয়া কঠিন। হ্যাঁ, কেউই যায় না সেখানে। গ্রীষ্মে তৃণভূমির সন্ধানে কিছু যাযাবর শুধু যায় বলে শুনেছি। হ্যাঁ, তাদেরই কাছ থেকে এক গুপ্ত খবর পেয়ে গিয়েছিলাম, একটি বস্তুর সন্ধানে। বস্তু? গুপ্ত খবর? এই ধাতুর সন্ধানে গিয়েছিলাম। খুব চকচক করছে। কি এটা? এর নাম টিন। তামার সঙ্গে এই টিন মিশিয়ে বণিকরা এক কঠিন ধাতু নির্মাণ করে, যাকে ওরা বলে ব্রোঞ্জ। ব্রোঞ্জ? তামার থেকেও শক্ত? তামা তো সহজেই ভেঙে যায়, খসে যায়, বেঁকে যায়, কিন্তু ব্রোঞ্জ অটুট থাকে। ব্রোঞ্জের বর্ষা পশুর হাড় বের করতে পারে। হ্যাঁ, বলো কি? সোমা, আমাদের মাংস আর সোমরস খাও। ঋত্রাস্য আজ অসাধারণ সংবাদ নিয়ে এসেছে। না না, সূর্যাস্তের আগে সোমরস আমি পান করি না। আরে, সোমার বানানো সোমরস অমৃত সমান। চলো চলো, বাইরে পাইন গাছটার নিচে গিয়ে বসি। চলো, এসো এসো। দাও দাও, আরো সোমরস দাও আমাকে। কি হলো তোমার? আজ এত দ্রুত পান করছো কেন? আহ, দাও বলছি, দাও দাও। পশুপালন ও সামান্য চাষাবাদ শুরু হওয়ায় জমি ও পশুর উত্তরাধিকার নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে বিবাহ প্রথা চালু হয় এবং সমাজ ক্রমশ পুরুষতান্ত্রিক হয়ে উঠতে শুরু করেছে। সোমা, তোমাকে কিন্তু আমার চষকে চুমুক দিয়ে সোমরস আরো মিষ্ট করে তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি ঋত্রাস্য, তোমার আপত্তি নেই তো? আপত্তি? আমার আপত্তি থাকলেই বা শুনছে কে? আরে, কি বলছো কি তুমি? আমাদের কুরু সমাজের নিয়ম হচ্ছে
অতিথি দেবতুল্য, তাকে সন্তুষ্ট করতে শুধু সোম, সুরা, দুগ্ধ, ঘৃত, মৎস্য, মাংসই নয়, এমনকি আপন স্ত্রীকেও তার কাছে উৎসর্গ করতে হয়। কৃচ্ছাশ্রম। বৃত্র, আজ সোমা সম্পূর্ণরূপে তোমার। নানা কিচ্ছু, এত উদার তোমাকে হতে হবে না। চুপ করো। এতদিন পর সোমাকে দেখে তোমার কামনা যে জেগে উঠেছে তা আমি বেশ বুঝতে পারছি। তুমি এত সোমরস খেও না, দাও তোমার চশকটা দাও আমাকে। সরে যাও। একা ঋত্রাশ্রয় নয়, ওকে দেখে তোমার মনেও বাসনা জাগ্রত হয়েছে। কৃচ্ছাশ্রম। আজ থেকে 12 বছর আগে তুমি আমাকে বিবাহ করেছিলে, কিন্তু আসলে ভালোবাসতে এই ঋত্রাষ্ট্রকে। এই জন্যেই তোমার গর্ভে ওর পুত্র জন্ম নিয়েছে, কিন্তু এত বৎসরেও আমার কোনো সন্তান ধারণ করতে পারলে না। তুমি ভালোবাসো না আমাকে, ভালোবাসো না। কিচ্ছু কিচ্ছু, কোথায় যাচ্ছ? শুনে যাও, আমার কথা শুনে যাও। আচ্ছা, বললাম তো সোমা আজ তোমার, যেটাও আমাকে। তখনও নারীদের সতীত্বের ধারণা সমাজে তৈরি হয়নি, কিন্তু পুরুষের অধিকার বোধ তখন থেকেই সম্ভবত জাগ্রত হতে শুরু করেছিল। সেই রাতে কৃচ্ছ্রাস্য তাঁবুতে ফিরে আসে, বন্ধুর সঙ্গে স্বাভাবিক কথাবার্তাই বলে এবং গভীর রাতে স্ত্রীকে মিত্রের শয্যায় পাঠায়। দিবাদের সময় নারীরা সম্পূর্ণ স্বাধীন ছিল, কিন্তু এখন তাদের সেই স্বাধীনতা নেই। স্বামী অতিথির সেবা করতে বলেছে, মানে সে কাজ তাকে করতেই হবে, তার ইচ্ছে থাক বা না থাক। শোভা, তোমার কি অনুশোচনা হয় না? একবারও মনে হয় না যদি কৃচ্ছাস্যের বদলে আমাকে বিবাহ করতে? আমি তাকেই ভালোবেসেছিলাম ঋত্র, এখনো তাকেই ভালোবাসি। সোমা, তোমাকে একটা উপহার দিতে চাই আমি। এই এটা। এ কি? এ তো সেই টিনের খণ্ড যার জন্য তুমি তিয়াংশান পর্বতে গেছিলে। অমৃতাস্য বড় হলে তুমি তাকে এটা দিও। এই ধাতু আমি ওখানে অনেক দেখেছি, কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করতে পারিনি। প্রায় 40 দিনের পর বন্ধুর রাস্তা। আমি না পারলেও আমার ছেলে হয়তো একদিন এই টিন এখানে আনতে পারবে, আর আমরা আরো উন্নত অস্ত্র বানাতে পারব। পুত্র 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 হে পুত্র, সে আমার পুত্র অমৃতাস্য। সে বড় হবে এই কুরুকুলে, অনন্ত শক্তি এনে হবে দিব্যাংশ। আপন সূর্য বীর্য বলে সে হবে সপ্তাশ্ব। সর্বলোকে বলবে সবে জয় 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 অমৃতাস্য। জয় 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 অমৃতাস্য।
10 বছর কেটে গেছে। জয় মহাপিতরের জয় 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 মহাপিতরের জয় জয় এক অপরাহ্নে গ্রামের সমস্ত মানুষ জড়ো হয়েছে কুরুপ্রধান মহাপিতর তেজাস্যের বিস্তৃত অঙ্গনে। আজ মহাপিতরের পুত্র রাজস্বের জন্মোৎসব। সোমা, তুমি একা কেন? তোমার পুত্র কোথায়? জানি না হে মহাপিতর। মধ্যাহ্নে সেই যে ঘোড়া নিয়ে বেরিয়েছে এখনো ফেরেনি। কৃচ্ছ্বাসের অকাল মৃত্যু ছেলেটাকে বিষণ্ণ প্রকৃতির করে তুলেছে। আজ্ঞে, ঠিক বিষণ্ণ নয়, ও আসলে একটা জিনিস খুঁজছে। কি জিনিস? এমন এক জিনিস যা না পাওয়া পর্যন্ত ওর মনে শান্তি ফিরবে না। আশ্চর্য! কুলের অন্যান্য নবীন যুবকরা যখন তরুণীদের নিয়ে মত্ত থাকে, অমৃতাস্য বনে জঙ্গলে একা একা কি খুঁজে বেড়ায়? আশীর্বাদ করুন মহাপিতর, যদি সে সেই দ্রব্য খুঁজে পায় তাহলে খালি ওর নয়, গোটা কুরুকুলের মঙ্গল হবে। পিতর, মহাপিতর, মল্লিকরা আবার পাক্তদের গ্রাম আক্রমণ করেছে। পশু লুট করছে ওরা, পাক্ত কন্যাদের লুট করছে। শান্ত হও, শান্ত হও। পাক্ত বা বল্লিক ওরা কেউ আমাদের শত্রু নয়, কেউ মিত্রও নয়। ওদের বিষয়ে আমাদের উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। কিন্তু মহাপিতর, অমৃতাস্য যে... অমৃতাস্য? কি হয়েছে অমৃতাস্যের? ও যে ওদিকেই ছুটে গেল, দেখলাম ওদিকেই গেছে, ওদিকেই গেছে। সে কি? ও কেন গেল ওই দস্যুদের দিকে? মহাপিতর, মহাপিতর, আপনি বাহিনী পাঠান, ঘোর শহর পাঠান, ওকে ওরা মেরে ফেলবে। বাঁচান আমার ছেলেকে, বাঁচান। না সোমা, একটি মাত্র সদস্যের জন্য আমি সমগ্র কুলকে বিপদে ফেলতে পারি না। অন্য দুই কুলের বিবাদে আমরা জড়ালে সেই আগুন আমাদের ঘরেও এসে পৌঁছবে। কিন্তু আমার ছেলে অমৃতাস্যের কি হবে? আমার তো আর কেউ নেই। শয়তান, আজ থেকে আমি তোর ভগবান। আমি কি মূর্খ না গর্ধ যে ছেড়ে দেব? তোকে বিবাহ করব আমি, তুই হবি আমার তৃতীয় পত্নী। কি হলো, কি হলো রুদ্রমান? পাক্তদের দানবী কন্যাটা আমার ঘাড়ে কামড়ে ঘোড়া থেকে নেমে গেছে, জঙ্গলের ওই ঢাল বেয়ে নদীর থেকে নেমে গেছে। চলে আয় রুদ্রমান, বাকি সবাই সামনে এগিয়ে গেছে, আমিও যাচ্ছি। তুই যা, আমি ছাড়বো না ওই শয়তানিকে, আমি ওকে ধরে নিয়ে যাবই। কোথায়? হ্যাঁ, যাবে কোথায়? কোথায় পালাবে? এখানেই আছে কোথাও। আরে এ কে? কে তুই? আমি তোর জম, অমৃতাস্য। অমৃতাস্য মানে কুরু বংশ? হ্যাঁ, কুরুবংশ, অমৃতাস্য। আমাদের সাথে পাক্তদের বিবাদে তুই কেন এসেছিস? জানিস না এর ফল কি হতে পারে? যারা কন্যা লুট করে তারা কোনো বংশের নয়, তারা বংশোচ্চিত কুলাঙ্গা। তবে এত সাহস! জানিস আমি কে? আমি বল্লিকদের শ্রেষ্ঠ যোদ্ধা রুদ্রবান। আয় তবে সম্মুখ সমরে, আয় আয়, চলে আয়। এ কি কন্যা? তোমাকে যে আমি গাছটার আড়ালে লুকিয়ে থাকতে বললাম। ছুরি কাটা দিয়েছিলে বলে ধন্যবাদ, নিজেই নিজের লুণ্ঠনকারীকে তাই হত্যা করতে পারলাম। কিন্তু পিছন থেকে ছুরিকাঘাত করা
ঠিক পুরুষোচিত কাজ নয়। পুরুষোচিত? আমি তো পুরুষ নই হে সুদর্শন। পুরুষ তো যে নারী হরণ করেছিল। আমি শুধু তার প্রাপ্য শাস্তিটুকুই দিলাম। আবার তবে ওর সঙ্গীরা ফিরে আসতে পারে। এসো, আমার ঘোড়ায় ওঠো। আমাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে। তোমার ঘোড়ায়? ভয় নেই। আমরা কুরুরার সুযোগ পেলে তোমাদের বা বল্লিকদের কন্যা হরণ করি বটে, কিন্তু আমি তেমন প্রকৃতির নই। তোমাকে আমি তোমার পিতৃগৃহে পৌঁছে দেব। আমরা পাক্থ কন্যারা গুরুদেরও ঘৃণা করি, কিন্তু তোমার কথায় ভরসা হচ্ছে। হতে পারে অমৃতাস্য তুমি হয়তো সে অলীক পুরুষ যাকে সমস্ত নারী তাদের নায়ক হিসেবে কল্পনা করে। সে কি দস্যু নাকি ত্রাতা, সে কি মিথ্যা নাকি বাস্তব, সে যে সুন্দর বড় সুন্দর এক আশ্চর্য অনুভব। এই বনানী, এই জ্যোৎস্না, এই পর্বত মোহ ঝর্ণা, সে কি আমার মহিপতি, আমি তারি ঋতুপর্ণা। চলেছি আমি চলেছি তার সঙ্গে, ভেসেছি আমি ভেসেছি তার অঙ্গে। তার অঙ্গার, তার শৃঙ্গার ভেঙে করে মোরে চুরমার। সে যে রাজা অবিনাশ্য, সে আমার অমৃতাস্য। মধুরাকে নিয়ে অমৃতাস্য পাক্থ গ্রামে পৌঁছে দেখে চারিদিকে শুধুই ধ্বংসের ছবি। বহু তাঁবু তখনও জ্বলছে। অনেকে তাদের স্বজন হারিয়েছে, অনেকের কন্যা লুণ্ঠিত হয়েছে। লোকে কাঁদছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। তারই মধ্যে এক অচেনা কুরু যুবকের সঙ্গে মধুরাকে ফিরতে দেখে সকলে অবাক হয়ে যায়। মধুরা, মধুরা, পিতা! তুই ফিরেছিস মা? তোর মা তো কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছে। আমি এসে গেছি বাবা, আমার কিছু হয়নি। এ কে? দেখে তো কৌরব মনে হচ্ছে। প্রণাম মহাশয়, আমার নাম অমৃতাস্য। হ্যাঁ বাবা, এই কৌরবই তোমার কন্যার সম্ভ্রম রক্ষা করেছে। না মহাশয়, আমি শুধু সম্মুখে গিয়ে দাঁড়িয়েছিলাম। আপনার কন্যাই দস্যুর ঘোড়া থেকে লাফিয়ে নামে, ছুটে পালায়, তারপর ছুরিকাঘাতে তাকে বধ করে। কিন্তু এখন কি হবে শুক্লাদিত্য? ওহ মহাপিতর, বলুন কি আপনি বলতে চাইছেন? তোমার মেয়ে লুণ্ঠিত হয়েছে, এখন এই কৌরবের সঙ্গে ফিরে এসেছে। আমাদের জনপদের নিয়ম তো তুমি জানো। বুঝেছি, আপনি বলতে চাইছেন তোমার কন্যা এখন এই যুবকে। বলো যুবক, তুমি কি মধুরাকে বিবাহ করতে প্রস্তুত? আমার মনে হয় এই প্রশ্নটা আগে আপনাদের কন্যাকে জিজ্ঞাসা করা উচিত। কি কারণে? এমনকি তোমাদের সমাজেও বিবাহে কন্যার মতামতের তেমন কোনো গুরুত্ব নেই। যে কন্যার মধ্যে এক বাঘিনীর আত্মা লুকিয়ে রয়েছে, তাকে সামাজিক বেড়াজালে বাঁধা ঠিক নয় মহাপিতর। আপনি নিশ্চয়ই জানেন, এখনো অনেক জনপদ আছে যেখানে নারীরা পুরুষের মতোই স্বাধীন। তারা অসভ্য, বর্বর,
তারা জঙ্গলি জানোয়ারের মতো আজও জঙ্গলে বাস করে। কিন্তু তারাও আমাদের মতো অগ্নিদেবের সন্তান। আমরা নিজেদের সভ্য বলি, কারণ আমরা পশুপালন শিখেছি, চাষাবাদ শিখেছি, সুতির পোশাক বানানো শিখেছি। কিন্তু একই সঙ্গে আমরা নিজেদের কন্যার পায়ে বেড়ি বাঁধতে দিচ্ছি। আপনি কি এটাকে সভ্যতা বলে মনে করেন? পুত্র পুত্র থামো। তুমি কি আমার কন্যা মধুরাকে বিবাহ করতে রাজি? হ্যাঁ, রাজি, যদি মধুরার কোনো আপত্তি না থাকে। আমি রাজি অমৃতাস্য, আমি রাজি। আমি দিলাম আমার হৃদয় তোমাকে, তুমি দিলে তোমার হৃদয় আমাকে। হাতে হাত রাখো, চোখে চোখ রাখো, সারা গায়ে ভালোবাসার রং মাখো। আর বলো যদি দম হৃদম হৃদয়ম মম তদস্তু হৃদয়ম তব, যদি দম হৃদয়ম মম তদস্তু হৃদয়ম তব। আমি কুরুকুলের কিচ্ছাসের পুত্র। মা, মাতার নামও উচ্চারণ করো। মাতার নাম? যিনি গর্ভে ধারণ করেছেন, যার রক্ত মাংসে তোমার সৃষ্টি, তাকে অবজ্ঞা করা উচিত প্রিয়? আমি কুরুকুলের কিচ্ছাস্য ও সোমার পুত্র অমৃতাস্য। আমি পাক্তকুলের শুক্লাদিত্য ও মঙ্গলার কন্যা মধুরা। আমি এই অগ্নি, ওই অস্তগামী সূর্য, নদী, ভূমি ও পর্বতমালাকে সাক্ষী রেখে পার্থকন্যা মধুরাকে স্বীয় পত্নী রূপে গ্রহণ করছি। আমি অগ্নি, সূর্য, নদী, ভূমি ও পর্বতমালাকে সাক্ষী রেখে কুরুপুত্র অমৃতাস্যকে স্বীয় পতিরূপে স্বীকার করছি। আমি প্রতিজ্ঞা করছি, সর্বসুখ, সর্বদুঃখ, সর্ব অসুখে আমি তার পাশে থাকব। যা কিছু আমার, আজ থেকে সব তারও হবে। আমি প্রতিজ্ঞা করছি, সর্বদুঃখ, সর্বসুখে আমি তার পাশে থাকব। অসুখের সময় যেমন তার সেবা করব, বিপদের দিনে আমি তাকে রক্ষা করব। এ কি? কে তুমি? এই অন্ধকারে কি করছিলে? তোমাকে তো পুরু বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি পাণ্ডব কুলেরই বটে। আমার নাম প্রজ্ঞা। আমার কথা শুনে তুমি হাসছিলে কেন? হাসবো না? কোনো কন্যা যে তার স্বামীকে রক্ষা করার প্রতিজ্ঞা করে, এমন আমি কখনো শুনিনি। আমি মধুরা, আমি সাধারণ কন্যাদের মতো নই। তা হবে, ভালো ভালো, খুব ভালো। এই নাও, তোমাকে আমি এই অঙ্গুরি উপহার দিলাম। অঙ্গুরি?
এ কিসের অঙ্গুরি? দেখো অমৃতাস্য, চাঁদের আলো পড়ে কেমন চকচক করছে। এ তো টিন। এই অঙ্গুরি তুমি কোথায় পেলে? কোথায় আবার? এ তো আমি বানিয়েছি, অনেক বানিয়েছি। এই দেখো। এত অঙ্গুরি দিয়ে তুমি কি করবে? যার ভালো লাগে তাকেই দিই, বিনিময়ে তারাও আমাকে শস্য, দুগ্ধ, কম্বল দেয়। এত টিন তুমি কোথায় পাও? কেন, বাদা পাহাড়ে এ তো অনেক পড়ে আছে। বাদা পাহাড় মানে বাদাকসান পাহাড়? হ্যাঁ, বাদা পাহাড়। শোনো মহাশয়, তোমাকে দরিদ্র বলে মনে হচ্ছে। আমার সঙ্গে আমাদের গ্রামে যাবে? তোমাকে আমি নিজ গৃহে রাখবো, নিজের মাতার মতো সম্মান করব। যাবে তুমি? যাবে আমার সঙ্গে? দুই রাত নিখোঁজ থাকার পর অমৃতাস্য নিজ গ্রামে ফিরে আসে। অমৃতাস্য, বাবা, ফিরেছিস তুই? মা তো ফিরেছি, আমি ফিরেছি। এ কে বাবা? এর নাম মধুরা, তোমার কুলবধূ। কুলবধূ? হে অগ্নি, তোমার অপার কৃপায় আমি খালি পুত্রকে ফিরে পেলাম না, না চাইতেই অপূর্ব সুন্দর এক কন্যাকেও লাভ করলাম। তোমার চরণে শত কোটি প্রণাম। এরপর মাতার সঙ্গে পরামর্শ করে অমৃতাস্য এক বিশেষ তাঁবু নির্মাণ করে, যে তাঁবুটি তাদের অন্যান্য তাঁবুর একেবারে মাঝখানে বানানো হয়। এই তাঁবুর ওপরের অংশ খোলা রাখা হয়, যাতে তামা ও টিন গলানোর সময় ধোঁয়া বাইরে বেরিয়ে যেতে পারে। পুত্র, এ কাজ আমাদের চারজনে হওয়ার নয়। হ্যাঁ অমৃতাস্য, আমাদের লোকবল দরকার। মা তো, আমি তো এই জন্যই প্রথমেই বলেছিলাম আমাদের মহাপিতরের কাছে যাওয়া উচিত। না, তা সম্ভব না। পুত্র লাভের পর থেকে মহাপিতর বদলে গিয়েছেন, আর নির্বাচিত মহাপিতর নয়। উনি চান ওনার পর যেন ওনার পুত্র রাজস্ব মহাপিতর হয়। সেক্ষেত্রে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। আর তাই যদি এই নতুন ধাতুর সংবাদ তিনি পান, তিনি চাইবেন এই ধাতুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। মানে নতুন অস্ত্র তিনি কুরুকুলের মঙ্গলার্থে নয়, নিজের কার্য সিদ্ধির জন্য ব্যবহার করবেন। অতঃপর অমৃতাস্য খুব সাবধানে নিজের দল ভারী করা শুরু করে। এমন যুবকদের বেছে নেয় যারা কোনো না কোনো কারণে মহাপিতরের ওপর অসন্তুষ্ট। আমার জমিতে প্রচুর তিসি হতো। 3টি গ্রামের তেল আমার জমির তিসি থেকে উৎপাদিত হতো। উনি হঠাৎই সেই জমি থেকে আমাকে উৎখাত করে দিলেন। আমার কন্যা ছিল তার প্রথম স্ত্রী। পুত্র জন্ম দিতে না পারায় তিনি তাকে বিতাড়িত করে। আমি দরিদ্র, ওনার জমিতে কাজ করতাম। কথা ছিল শ্রমের বিনিময়ে 4 বেলা আহার দেবেন, কিন্তু 4 বেলা তো দূরের কথা, কোনো দিন 1 বেলাও আহার মিলত না। উল্টে সামান্য ভুল হলেই কষাঘাত। মোট 10 জন শ্রমিক ও 4 জন ধাতুকরকে অমৃতাস্য নিজের জমিতে নিয়ে আসে। যারা এতদিন পশুপালন করত, তাদের জমিতে এত লোক হঠাৎ নিয়মিত কি করছে তা জানতে গ্রামে গুঞ্জন শুরু হয়, যা মহাপিতরের কানে যেতে বিলম্ব হয় না। সোমা, আরে মহাপিতর, কি সৌভাগ্য আমার! আসুন আসুন, এই এখানে আসন গ্রহণ করুন। শুনলাম তোমার ছেলে নাকি বিবাহের পর একেবারে বদলে গেছে। যে ছেলে বিষণ্ণ মুখে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াতো, সে নাকি এখন প্রবল এক কর্মযজ্ঞ শুরু করেছে। হ্যাঁ, এ দেখে আমিও তো হতবাক হয়ে গিয়েছিলাম। পরে বুঝলাম আমার কুলবধূটি বড়ই চতুর। সে আমার ছেলেকে এমন বশ করে ফেলেছে
যে এখন সে তার কথায় উঠে আর বসে, উঠে আর বসে। আচ্ছা, তাহলে এসব তোমার কুলবধূর ইচ্ছায় হচ্ছে? তবে নয় তো কি, তাদের গ্রামে তাম্র গহনা, তাম্র পাত্রের খুবই চাহিদা। তার পিতা তো এই বাণিজ্যই করেন, তাই অমৃতাস্য এখন তাম্র সামগ্রী বানায় আর শ্বশুরালয়ে সরবরাহ করে। ও, বুঝলাম। কিন্তু কি এক নতুন ধাতুর সন্ধানে সেই যে সে ঘুরে বেড়াতো। ও সব ভূত তোর মাথা থেকে উবে গেছে। এখন সে খালি বউকে তোষামত করতেই ব্যস্ত। বুঝলাম বুঝলাম। আচ্ছা, আজ আমি উঠি, পরে একদিন এসে অমৃতাস্যের তাম্র সামগ্রী দেখে যাব। নিশ্চয় নিশ্চয় মহাপিতর, এ সবই তো আপনার, যখন ইচ্ছে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। ওই নদী উপত্যকায় সেই সময় কুরুদের প্রায় 20টি গ্রাম ছিল। প্রতি গ্রামে 40-50টি পরিবার বাস করত। কেউ চাষাবাদ করত, কেউ ছিল পশুপালক। প্রতি ঘরের নারীরাই সুতা কাটতে ও কম্বল বুনতে কুশলী ছিল। কি রে উঠবি, অত কম্বল নিয়ে কোথায় চললি? কাল মহাপিতরের 2 প্রহরী এসেছিল, দেখিসনি? বলে গেছে আজ সূর্যাস্তের আগে তার গৃহে 10টা কম্বল পৌঁছে দিতে। ও মা, সে কি কথা! আগে তো কখনো এমন কাণ্ড দেখিনি। আগে প্রজারা খুশি হয়ে মহাপিতরকে উপঢৌকন দিত। হ্যাঁ, যার যা সামর্থ্য সে তাই দিত। এখন তিনি নিজেই দাবি করে, না দিলেই মিথ্যে মামলা। ঠিক বলেছিস। পাশের গ্রামের দিব্যাসের সঙ্গে কি হলো তা তো সবাই দেখেছে। বেচারার 10টা দুধের গাই ছিল, যজ্ঞে লাগবে বলে মহাপিতা সেই যে সেগুলো নিয়ে গেলেন আর ফেরতে দিলেন না। চাইতে গিয়ে উল্টে মার খেলো। সঙ্গে যারা গিয়েছিল প্রত্যেকের জরিমানা হলো। চলবে না, এমন অত্যাচারী শাসককে মানুষ আর মানবে না। কুরুদের গ্রামে গ্রামে যখন তাদের মহাপিতরের বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধছে, এক রাতে পুরুরা কুরুদের এক গ্রামে অতর্কিতে আক্রমণ শানায় এবং বেশ কিছু ঘোড়া ও 3 কিশোরীকে নিয়ে চলে যায়। অমৃতাস্য, অমৃতাস্য! কি হয়েছে ব্রহ্মাস্য? কি ব্যাপার চণ্ডাস্য? পুরুরা আমার কন্যা লঘিমাকে নিয়ে গেছে। আরো 2টি মেয়েকে লুণ্ঠন করেছে। কিন্তু মহাপিতর পুরুদের বিরুদ্ধে যুদ্ধে যেতে নারাজ। তিনি বললেন মাত্র 6টি অশ্বের জন্য যুদ্ধ যাওয়া যায় না। অশ্ব? কন্যাদের উদ্ধারের কথা তিনি কি বললেন? মেনে নিতে বললেন। বললেন ওই পুরুদের সঙ্গে যার যার কন্যার বিবাহ দিয়ে দাও। পুত্র, এটা কোনো সমাধান হতে পারে না। মহাপিতর যদি নিজের কর্তব্য পালন না করেন আমরা যুদ্ধে যাব। কিন্তু আমরা তো এখনো প্রস্তুত নই। ব্রোঞ্জের 4টি তরবারি, 6টি ভল্ল তৈরি হয়ে গেছে, কিছু ছুরিকাও তৈরি। সেই সাথে পাথরের পুরনো অস্ত্র তো আছেই। অতর্কিতে আক্রমণ করার পক্ষে এই যথেষ্ট। বেশ, কাল সূর্যাস্তের আগে আমরা পুরুদের গ্রামে ঢুকবো। ব্রহ্মাস্য, আমরা 4 জন রয়েছি, তুমি আরো 16 জন যুবককে প্রস্তুত করো। 4 জন নয়, আমরা 5 জন রয়েছি। মধুরা, তুমি গর্ভবতী, তুমি যেতে পারো না। মা তো, আমার গর্ভের সন্তান এক কন্যাও হতে পারে। আমাকে তার জন্যই এই যুদ্ধে যেতে হবে। জয় মধুরার জয়! জয় মধুরার জয়! জয় অমৃতাস্যের জয়! জয় অমৃতাস্যের জয়!
মধুরা ও অমৃতাস্যের নেতৃত্বে পুরুদের দুটি দল ভোর রাতে পুরুদের গ্রামটায় ঢোকে। একটি দল এক পশুশালার সমস্ত গাই, ছাগল, বরাহ ও অশ্বদের বের করে আনে এবং তাদের নিয়ে নিজেদের গ্রামের দিকে ছুটতে থাকে। চলো চলো, দ্রুত চলো। পশুদের খুঁড়ের শব্দে গোটা গ্রাম জেগে যায়। তারা কুরুদের ওই দলটাকে তাড়া করলে অমৃতাস্যের দ্বিতীয় দলটি পুরুদের একের পর এক তাঁবুতে হানা দেয় এবং তাদের 3টি কন্যাকেই উদ্ধার করতে সমর্থ হয়। পেয়েছি, আমার লঘিমাকে পেয়েছি। মেয়েদের চিৎকারে পুরুদের অনেকে গ্রামের দিকে ফিরে আসে এবং পুরুদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এই দলের হাতেই ছিল ব্রোঞ্জের নতুন অস্ত্র। সেই অস্ত্রের দাপটে পুরুরা অমৃতাস্যদের আটকাতে পারে না। এ কি? এ কেমন অস্ত্র? চামড়ার পুরু বর্ম ভেদ করে। নিজেদের দলের একজনকেও না হারিয়ে অমৃতাস্যরা যখন তাদের 3 কন্যা ও প্রচুর পশুধন নিয়ে গ্রামে ফেরে, মহাপিতর তেজাস্য তার বাহিনী নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। স্বাগতম স্বাগতম কুরুকুলপতি অমৃতাস্য। কুরুকুলপতি? এ আপনি কি বলছেন মহাপিতর? কেন, ভুল বললাম নাকি? তবে কি মহাপতি বলতে হবে নাকি মহারাজাধিরাজ? করবে, শুনেছিস আমাদের মহাপিতর কি বলছেন? যে কাজ ওনার করার কথা ছিল সেই কাজ অমৃতাস্য করেছে, তাই তিনি তাকে ব্যঙ্গ করছে। উনি কি বুঝতে পারছেন না যে আমাদের চোখে অমৃতাস্য আজ সত্যি কুরুকুলপতি? জয় অমৃতাস্যের জয়! জয় অমৃতাস্যের জয়! এই এই চুপ, সবাই চুপ। তুমি চুপ করে থাকো হে মহাপিতর। আমাদের এই এতজনের সম্মুখে তোমার ওই 10 জনের বাহিনী কিছুই না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেব। আরে চললেন কোথায়? দাঁড়ান দাঁড়ান, আগে জনগণের মতামত শুনে যান। জনমত? হ্যাঁ, জনমত। সমবেত কুরুগণ, তোমরা বলো, তোমরা কি বর্তমান শাসন ব্যবস্থায় খুশি? তোমরা কি মহাপিতর পদে অন্য কাউকে দেখতে চাও? ওই পদে কাকে চাও তোমরা? কাকে? কাকে? ক্ষমতার দম্ভ মানুষকে অন্ধ করে তোলে। তেজাস্য বুঝতেই পারেনি সাধারণ মানুষ তার ওপর কতটা ক্ষুব্ধ। তাই অমৃতাস্যকে অপমান করতে এসে নিজেই চরম অপমানিত হলেন। গণবিক্ষোভে তার গদি উল্টে গেল। জনতার হাতে হল ক্ষমতার হস্তান্তর। অমৃতাস্য হয়ে উঠল তাদের নতুন নায়ক, নির্বাচিত নতুন মহাপিতর। অমৃতাস্য, মহাপিতর, মহাপিতর! কি হলো ব্রহ্মাস্য? প্রজ্ঞা, প্রজ্ঞামা, এই তাম্রা করি গো কিছু নতুন অস্ত্র নিয়ে পালাচ্ছিল। সে কি? কোথায় সে? আমাদের হাতে ধরা পড়তেই এগুলো ফেলে পালিয়েছে। পালিয়েছে? কোথায় পালালো? কুরুদের গ্রামের দিকে। আমাকে কদিন ধরেই বলছিল আমি তোমাদের এত উপকার করলাম আর তোমরা আমাদের পুরুদেরই আক্রমণ করলে। মানে নিজের কুলের পরাজয়ে সে অসন্তুষ্ট? কি হবে এখন পুত্র? আমাদের নতুন ধাতুর গুপ্ত কথা যে
পুরুরা জেনে যাবে, তারাও ব্রোঞ্জ বানানো শুরু করবে। হয়তো তাদের থেকে অন্য গোষ্ঠীগুলো এই বিদ্যার হদিশ পেয়ে যাবে। না, এ হতে দেয়া যায় না। আমাদের কিছু একটা করতে হবে। যতই প্রজ্ঞামা থাকুক, এই জটিল বিদ্যা আয়ত্ত করতে ওদের সময় লাগবে। আজকের মহাপিতর উৎসব যেমন হওয়ার কথা তেমনই হবে, তারপর দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, সোমরস আনো, সোমরস। আর সুরা আনো, সুরা। আজ হবে নাচ, গান আর উৎসব। হার নেই ভাই নেই সংস্কারে গুরুদের কুলপতি বড় দুর্জয় কুল গুরু মহাপিতরের জয় সকালে রয়েছে তাম্র যুগে আমাদের দেখো উত্থান ব্রজের রং লালচে বাদামি সেই রঙে মোরা বলিয়া গুরুরা জ্যেষ্ঠ গুরুরা শ্রেষ্ঠ গুরুরা দূরত্ব বলো 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 সামনে জয় কুল গুরু মহাপিতরের জয় 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 কি হলো? কুকুরগুলো চিৎকার করছে কেন? ওরা সব উপত্যকার দিকে ছুটছে। রাত শেষ হতে এক প্রহর বাকি, এত রাতে এ কি কাণ্ড? চলো তো দেখি, চলো চলো। চলো চলো। কুরুকুলের সকলে যখন মহাপিতর মহোৎসবে মত্ত ছিল, তখন নিজেদের পশুধনের প্রতি কারো নজর ছিল না। বাদ্য ও সুরার তরঙ্গে যুবক ও তরুণ যোদ্ধাদের মন শুধু তরুণী কন্যাদের প্রতি স্থির ছিল। সেই সময় কিছু একটা ঘটেছে, কোনো এক অশুভ কাণ্ড ঘটেছে। যখন প্রায় সকলে অচৈতন্য, অমৃতাস্য ও ব্রহ্মাস্য কুকুররা যে পথে গিয়েছিল সেই পথ ধরে এগোতে থাকে, হঠাৎ থমকে দাঁড়ায় তারা। অস্তগামী চাঁদের আলোয় ও কে আসছে? এক নারী দুহাতে কাকে যেন ধরে আছে। আরে, এ তো মধুরা। মধুরা, মধুরা! অমৃতাস্য! এ কি? এ তো মা তো। মা, আমার জননীর কি হয়েছে মধুরা? পুরুরা এসেছিল, আমাদের সমস্ত গোধন নিয়ে পালিয়ে গেছে। কি? কি হয়েছে? শব্দ শুনে আমিও জননী ওদের তাড়া করি। ওরা পালাতে পালাতে একটা বর্ষা চড়ে আর ওরা আমার জননীকে হত্যা করেছে। পুরুরা আমার জননীকে হত্যা করেছে। আসছি, আমি আসছি শয়তানের দল, আমি আসছি। ক্রোধে অন্ধ অমৃতাস্য দুই হাতে তুলে নেয় ব্রোঞ্জের দুই তরবারি। আকাশের দিকে তাকিয়ে প্রবল আক্রোশে চিৎকার করে ওঠে, তিন দিন ধরে যুদ্ধ চলে। যুদ্ধে পুরুদের শুধু পুরুষরাই নয়, নারীরাও অংশ নেয়। বিশাল সংখ্যক অশ্বারোহী দল পুরুদের গ্রাম চারিদিক থেকে ঘিরে ফেলে। একটার পর একটা তাঁবুতে আগুন লাগাতে লাগাতে তারা এগোয়। কে নিরস্ত্র, কে সশস্ত্র তারা দেখে না। মারো, মারো, সবাইকে মারো!
সামনে যাকে দেখে তাকেই হত্যা করে। দিবার মতো অমৃতাস্যের মনেও একটাই কথা ঘুরতে থাকে, একজনকেও বাঁচিয়ে রাখা চলবে না। কোনো দয়া নয়, কোনো দয়া নয়, কোনো দয়া নয়। কারণ এটা শুধু প্রতিশোধের যুদ্ধ ছিল না, তাদের অর্জিত প্রযুক্তিকে বাঁচাবার যুদ্ধও ছিল। অমৃতাস্যের অশ্বারোহী বাহিনী ও ব্রোঞ্জের অস্ত্রের সামনে পুরুদের গ্রামের পর গ্রাম ধ্বংস হয়। তবু কয়েক শত পুরু পালিয়ে যেতে পারে। পালাতে হবে, পালাতে হবে আমাদের। তারা তাদের দীর্ঘদিনের আবাসস্থল ছেড়ে চুপিসারে এগোতে থাকে আজকের ভারতবর্ষের দিকে, নতুন জীবনের সন্ধানে। নতুন দেশ, নতুন জীবন, নতুন আশা। আমাদের নাটকটি যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।